হায় হায়, এ তো কোনো সাধারণ সাধু নয়। আমার অবস্থা আরো খারাপ হবে গিন্নি। জলে ভিজলে এবার আর বাঁচবো না। কিন্তু এগুলো তো আমাদের নয় রে, এগুলোর আসল মালিক আমার শ্বশুর আর শাশুড়ি মা। মরিচের ঝোল? এটা আবার কেমন খাবার? দিনরাত পরিশ্রম করে এসেছে, এই খাবার খেতে হবে? হ্যাঁ, গঙ্গা, গঙ্গা, কোথায় গেলি? এখানে এসে একটু দেখে যা তো মা। যাই মা, বলো কি করতে হবে? এই নে রাজভোগ, গিয়ে বটতলায় দিয়ে আয়, অশুভ সব আত্মারা খেয়ে নিবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি দিয়ে আসছি। আর শুন, ভোগ দিয়ে আসার সময় পিছনে ফিরে তাকাবি না, আর কারোর সাথে কথা বলবি না। সে তোমায় বলতে হবে না মা, রোজ রোজ ভোগ দিয়ে আমার সব শিক্ষা হয়ে গেছে। তুমি না থাকলেও একা একা ভোগ বানিয়ে দিয়ে আসতে পারবো। কোথায় যাব আমি? হ্যাঁ, এত সহজে আমি যাচ্ছি না। আরো 50 বছর রাজত্ব করে তারপর বিদায় হব। ঠিক আছে, সে তুমি থাকো, আমি এখন ভোগ নিয়ে বিদায় হই। মা, ও মা, আমাকে একটু ভাত দে না মা। গত 1 মাস ধরে কিচ্ছুটি খাইনি। ও মা, কোথায় যাচ্ছিস? আমাকে দুটো ভাত দিয়ে যা। অসহায়কে সাহায্য কর মা, বিধাতা তোর উপর খুশি হবে। এ তো দেখছি নাসর বান্দা, দেখতে পাচ্ছে ভোগ নিয়ে যাচ্ছি, তাও দেখে খেতে চাইছে। ওহে ভিখিরি, এটা তোমার জন্য নয়, এই ভোগ আমাদের মালকিনের নিজের হাতের তৈরি। অশুভ সব আত্মারা এটা খেতে পারবে। চোখের সামনে একটা মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আর তুই ভোগ নিয়ে যাচ্ছিস আত্মাদের খাওয়াতে? শোন রে মূর্খ মেয়ে, তোর এই নির্বুদ্ধিতার ফলে সর্বনাশ হবে। তোর তো কপাল পুড়বেই, এই রাজবংশেরও কপাল পুড়বে। হায় হায়, এ তো কোনো সাধারণ সাধু নয়। কথার জাঁজ দেখেই বোঝা যাচ্ছে নির্ঘাত এই লোক মহারিষি শ্রীবাস্তব। ওনার কোনো কথাই বৃথা যায় না। হ্যাঁ, আমি শ্রীবাস্তব, আর আজকে এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিচ্ছি আমি এই রাজবংশকে। আজকে আমাকে যেভাবে ওরা না খাইয়ে রেখেছে, এই রাজবংশের উত্তরাধিকাররাও একদিন না খেয়ে থাকবে। একদিন নয়, ওরা বছরের পর বছর না খেয়ে থাকবে। ওদের ভাগ্যে এক মুঠো ভাতও জুটবে না। না না সাধু বাবা, এমন অভিশাপ আপনি দেবেন না। আমি পাপ করেছি, আপনি আমায় শাস্তি দিন। দয়া করে আপনি রাজবংশের ওপর থেকে আপনার এই অভিশাপ ফিরিয়ে নিন। না, আমি এই অভিশাপ ফিরিয়ে নেব না। এটাই অমোঘ। আমি যা বলেছি এই রাজবংশের ভাগ্যে ঠিক তাই ঘটবে। কি হয়েছে দাসী? বাইরে এত চেঁচামেচি কেন? তোমার গলার আওয়াজে মহারাজ রাজসভায় মন দিতে পারছেন না। আমি এক ভুল করে ফেলেছি মন্ত্রী মশাই, মহারিষি শ্রীবাস্তবকে আমি চিনতে পারিনি। ও সাধু বাবা, আপনি ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। দয়া করে আমার সাথে ভেতরে আসুন সাধু বাবা, মহারাজ আপনাকে দেখলে খুব খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, দয়া করে আপনি প্রাসাদের ভেতরে আসুন। নিন সাধু বাবা, নিন। আপনার যেটা মনে চায় সেটা পেট ভরে খান। থাক থাক মা, আর কিচ্ছু দিও না। আমি সাধু মানুষ, এত কিছু খেতে পারি না। আমার জন্য একটু ভাত আর তরকারি হলেই হবে। আরে খান খান, আপনার যা ইচ্ছে তাই খান। যত আদর আপ্যায়ন করো বাছাধন, আমি কিন্তু আমার অভিশাপ ফিরিয়ে নেব না। কেন সাধু বাবা, কেন আমাদের এমন বিপদে ফেলতে চান? আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি, কিন্তু এর প্রতিকারের কোনো পদক্ষেপও নাওনি, তাই তোমাদেরও সমান শাস্তি ভোগ করতে হবে।
না সাধু বাবা, আপনি এমন অবিচার করবেন না। আমরা সৎভাবে রাজ্য শাসন করে আসছি। যদি কোনো পাপ করে থাকি তাহলে তার শাস্তি দিন। তোমাদের মনে কোনো পাপ নেই মা, কিন্তু আমি যে নিরুপায়। সাধুর মুখের কথা আর শিকারীর ধনুকের বাণ একই, দুটো একবার ছুটে গেলে আর ফিরে আসে না। এখন উপায় কি করলে আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাবো? উপায় একটাই, তোমাদের অভিশাপের ফল ভোগ করতে হবে। তবে আমি একটা জিনিস দিয়ে যাচ্ছি, যার মাধ্যমে তোমার উত্তরাধিকাররা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে। কি জিনিস সাধু বাবা? কি এমন জিনিস আছে আপনার কাছে যার দ্বারা আমাদের উত্তরাধিকারীরা অভিশাপ মুক্ত হতে পারবে? তেমন কিছু নয় মা, আমি তোমাকে বিশেষ দুটো মরিচ দিচ্ছি। এই মরিচগুলো তুমি সাবধানে রেখো। এগুলো দিয়েই এক সময় তোমাদের হারানো গৌরব ফিরে আসবে। এই সাধারণ লাল মরিচ দিয়ে কি হবে বাবা? এগুলোতে কতটুকুই বা ঝাল হবে? কথায় আছে, ছোট মরিচের ঝাল বেশি। এই মরিচের ক্ষেত্রেও তেমন। এর গুণাগুণ অসাধারণ, যা তোমাদের অবাক করে দেবে। তবে একটা কথা, এই মরিচ তোমরা ব্যবহার করতে পারবে না। আমরা পারবো না? তাহলে কে ব্যবহার করবে এগুলো? তোমাদের 3 পুরুষ পর 3টে বউ আসবে এ বাড়িতে। তারাই একদিন এগুলো খুঁজে বের করবে। ততদিনে তুমি তোমার রান্নাঘরে এগুলো লুকিয়ে রাখো। ঠিক আছে সাধু বাবা, তাই হবে। এই মরিচ যত্ন সহকারে আমরা লুকিয়ে রাখবো। মানিকের মা, ও মানিকের মা, কোথায় গেলে? এদিকে একটু এসো তো। হ্যাঁ গো, ডেকেছো আমায়? আমার কাশিটা বড্ড বেড়েছে। তা তুমি এদিকে এসে একটু বসো, একটু বসো। হ্যাঁ, আমি বসে থাকলে আর রাতের খাওয়া হবে না। ভাত চড়িয়ে দিয়ে এসেছি হাঁড়িতে। কেন, তোমার 3 পুত্রবধূ কি হয়েছে? ওদের বলো রান্না করতে। ওরা যদি তা পারতো তাহলে তো আমার সুখের দিন ছিল গো। রান্নাঘরে ঢুকলেই 3টে চুলোচুলি বাঁধিয়ে ফেলে। শেষে আমার রান্না শিকায় উঠবে। বেশ, যাও তবে তুমি। আর আমাকে একটু সরিষার তেল গরম করে এনে দাও। বুকে বুকে মালিশ করে দেখি ব্যথাটা কমে কি না। ঘরে তো খাওয়ার তেলই নেই, তোমাকে মালিশ করা তেল দিব কোথা থেকে? হাই বিধাতা, রাজনারায়ণের বংশধর এই দিন দেখতে হলো। এককালে আমাদের পূর্বপুরুষের তেল দেওয়ার লোকের অভাব হতো না, আজ আমার ঘরেই তেলের অভাব। ওসব বড় বড় আলাপ ছাড়ো। তোমাদের ওই জমিদারি অনেক আগেই লাটে উঠেছে। থাকার মধ্যে এই বাড়িটাই আছে। সেটা আর থাকলো কই। ভূমিকম্পে এক পাশ ধসে গেছে। শীতে জানলা দিয়ে হাওয়া আসে, বর্ষায় ছাদ দিয়ে বৃষ্টি গড়িয়ে পড়ে। এই দেখো দেখি কাণ্ডখানা। বলতে বলতে বৃষ্টি শুরু হয়েছে। কোন কক্ষণে যে তুমি এই কথাটা বলেছিলে, এখন আমার সারা ঘর জলে ভিজে একাকার হবে। আমার অবস্থা আরো খারাপ হবে গিন্নি। জলে ভিজলে এবার আর বাঁচবো না। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমি শুকনো জায়গায় ব্যবস্থা করছি। তার আগে বৌমাদের বলে আসি রান্নাটা শেষ করতে। আমি আজ আর রান্নাঘরে যেতে পারবো না। ও মেজো, ভাতগুলো হয়ে এসেছে মনে হয়, নামিয়ে ফেলতো ভাই। সব কাজ আমাকে করতে হয় কেন আপা? ছোট বউকে কিছু করতে বলো। যা তো ছোট, ভাতগুলো নামিয়ে ফেল, না হলে আবার নষ্ট হয়ে যাবে। আমি পারবো না আপা, আগে যাকে বলেছিলে তাকেই নামাতে বলো। সব
কাজ আমাকেই কেন করতে হবে? তুমি কিছু একটা করো। কি এমন কাজ করে ফেলেছো তোমরা? সকাল থেকে তো পড়ে পড়ে ঘুমিয়েছো, এখন গা দুলিয়ে আসলে রান্নাঘরে, তাও কুটোটি নাড়ার নাম নেই, বসে বসে সেই থেকে ঝিমোচ্ছ। দেখলে আপা, দেখলে ছোট বউ কিভাবে আমাকে কথা শোনালো? তোরা থামবি? সে কখন থেকে কথা বলেই যাচ্ছে, তোদের বলে আমার ঘাট হয়েছে রে, ঘাট হয়েছে। যাই, আমি নামিয়ে ফেলি। এই রে, বৃষ্টি পড়তে শুরু করেছে, এখন কাদা জলে সব একাকার হবে। বৌমা, ও বৌমা, রান্নাটা একটু দেখো তো, তোমার শ্বশুরের শরীরটা ভালো নেই, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে মা, আমরা দেখছি। আর মেজো বৌমা, তুমি একটু তেল গরম করে নিয়ে এসো, ওনার পিঠে মালিশ করে দিতে হবে। ঠিক আছে মা, আসছি। আর কোনো ঝগড়াঝাটি যেন না শুনি, তিনজন মিলেমিশে রান্না করবে। হ্যাঁ রে ছোট, ভাত তো হলো, এখন তরকারি কি রান্না করব? ঘরে তো কিছুই নেই আপা, কি দিয়ে রান্না করব? তেল, নুন, মরিচ থেকে শুরু করে শাকসবজি কিচ্ছু নেই, কি যে রান্না করব এখন? তাহলে আর রান্না করার দরকার নেই, সবাই মিলে পান্তা ভাত খেয়ে নিব। ও আপা, দেখো দেখো, একটা অদ্ভুত কৌটা পেয়েছি। অদ্ভুত কৌটা? কই কই দেখি দেখি। কৌটাও আবার অদ্ভুত হয় নাকি? কৌটা তো কৌটাই। দেখো না দিদি, কৌটাটা খুবই অদ্ভুত, কেমন সুন্দর কারুকাজ করা। হ্যাঁ রে, এর বয়স নেহাত কম হবে না, ওপরে আবার শিলমোহর করা। তাহলে তো কেউ খোলেনি আপা, মনে হয় ভিতরে মূল্যবান কিছু আছে। তাই হবে হয়তো। যাই, শাশুড়ি মাকে গিয়ে কৌটোটা দিয়ে আসি, হয়তো আমাদের কোনো পূর্বপুরুষ এটা রেখেছিল। সে কি আপা, কৌটোটা তুমি দিয়ে দিবে? তাহলে কি করব শুনি? এত ন্যাকা সেজো না আপা, কৌটার ভিতরে মূল্যবান জিনিস থাকতে পারে, আমরা এটা পেয়ে যদি হাতছাড়া করি তাহলে আমাদের মতো হতভাগী আর কেউ হবে না। তোরা যে কি বলতে চাইছিস, কৌটার মূল্যবান জিনিসপত্র আমরা নিয়ে নেব? হ্যাঁ আপা, আমার মন বলছে এটার ভিতরে সোনাদানা কিছু আছে, আমরা তিন বউয়ে সেগুলো ভাগ করে নেই। কিন্তু এগুলো তো আমাদের নয় রে, এগুলোর আসল মালিক আমার শ্বশুর আর শাশুড়ি মা। তারাও আসল মালিক নয়, শাশুড়ি মাও আমাদের মতো অন্য ঘরের মেয়ে। এছাড়া এগুলো তো আমরা বাপের বাড়িতে রেখে আসবো না, এই সংসারের কাজেই লাগাবো। এতই যখন যুক্তি দেখাচ্ছিস, বেশ, তবে খোল কৌটাখানি। ঠিক আছে, তুমি যখন বলছো তবে খুলছি। এ কি, এ কি, এ কি কৌটার ভেতরে? মরিচ? কৌটার ভেতরে কেবল দুটো মরিচ? আর আমরা কত কিছুই না ভেবে নিয়েছি। হায় বিধাতা, এত মন্দ ভাগ্য আমাদের। বলেছিলাম না ছোট, বেশি লোভ করতে নেই, এখন এর ফল পেলি তো। ফল আমরা একা পাইনি আপা, তুমিও পেয়েছো। আর স্বর্ণ থাকলে এমন হাসি হাসতে না, তখন ঠিক সমান ভাগ চাইতে। স্বর্ণ যেহেতু নেই তাই সে আলাপ থাক, এখন দুজনে গিয়ে রান্না শুরু কর। কি রান্না করব? ঘরে যে কিছুই নেই। কেন, দুটো মরিচ তো আছে, এগুলো দিয়ে ঝোল কর। মরিচের ঝোল? তাও আবার কেউ খায় নাকি? বিপদের দিনে সব খেতে হয় রে মেজো, এত বাজ বিচার করলে হয় না। ঠিক আছে ঠিক আছে, তাই করছি, মরিচের ঝোল দিয়ে হলেও দুটো ভাত তো খাওয়া যাবে। বৌমা, ও বৌমা, তোমাদের রান্না হলো? বড় আর মেজো খোকা যে খেতে এসেছে। হ্যাঁ মা, এই তো শেষ হলো প্রায়, আপনি ওদের বসতে বলুন, আমরা খাবার পরিবেশন করছি। হ্যাঁ গো, নিন সবাই, তাড়াতাড়ি খেয়ে নিন, হ্যারিকেনে আবার কেরোসিন নেই, যে কোনো সময় নিভে যেতে পারে। কেরোসিন ভরনি কেন ভাবি? জানো তো আমরা কাজ থেকে দেরি করে ফিরি। হাতে টাকা আছে যে কেরোসিন ভরবে? কটা টাকা দিয়ে গিয়েছিলে? আহ মেজো বৌমা, তুমি চুপ করবে? বড় বউ, ও ওদের তরকারি দাও। তরকারি তো কিছু নেই মা, কেবল মরিচের ঝোল করেছি। মরিচের ঝোল? এটা আবার কেমন খাবার? দিনরাত পরিশ্রম করে এসেছে, এই খাবার খেতে হবে? হ্যাঁ, না খেলে উঠে পড়ো, তোমাকে বলেছে কে খেতে? দূর, তাহলে আর খাবোই না। রাগ করো না লক্ষ্মীটি, আজ এগুলো দিয়ে খেয়ে নাও, কাল থেকে মাছ মাংস পাবে।
এই মাসে ছোট শহর থেকে টাকা পাঠাবে বাবা, সেগুলো দিয়ে আমাদের ভালোভাবেই হাট বাজার হয়ে যাবে। হ্যাঁ গো, অনেক রাত হলো তো, এখনো শুলে না যে? অনেক দিন পর আজ শরীরটা ভালো লাগছে গিন্নি। বুকের ব্যথাটা একদম নেই, তাই বসে আছি। হ্যাঁ গো, আমারও বাতের ব্যথাটা কমে গেছে। গত কদিন ধরে এটা নিয়ে যা কষ্ট করেছি কত। হঠাৎ করে এমন পরিবর্তন কেন হলো বলো তো? এটা কি আজকে খাবারের কোনো প্রভাব? খাবারের আর কি প্রভাব থাকবে, খেলামই তো মরিচের ঝোল দিয়ে। এর কি আছে কোনো গুণ? আছে আছে বউ, অবশ্যই আছে। না হলে সাধারণ একটা খাবারের স্বাদ এত অসাধারণ হবে কেন? তাছাড়া সবাই কিভাবে তৃপ্তি সহকারে ভাত খেলো দেখলে না? কি জানি বাপু, আমি এত খেয়াল করিনি। যাক সেসব কথা, আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি। বাবা 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 বা, হে কি দেখছি আমি! সকাল সকাল আমার দুই বউ কাজ শুরু করে দিয়েছে যে, এমনটা তো কখনো হয়নি। আজ আমাদের সবার মন ভালো মা, সেজন্য সকালে উঠেই কাজ শুরু করেছি। আমার শরীরটাও আজ খুব ভালো বোধ করছি। তোমার শ্বশুর মশাই তো কাল রাত থেকে সুস্থ হয়ে গেছেন। বলেন কি মা, বাবার অসুখ সেরে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, ভোরে উঠেই তিনি কবিরাজের কাছে গেছেন। এমন আশ্চর্য ঘটনা আগে কখনো দেখিনি। তা ছোট বৌমা কোথায়? ওর ঘুম ভাঙেনি? ছোট তো সে কখন উঠে রান্নাঘরে গেছে, এতক্ষণে বোধহয় ওর রান্না বান্নাও হয়ে গেছে। বেশ বেশ বেশ, তাহলে তো আরো ভালো। তা বড় খোকা আর মেজো খোকা কি কাজে গেছে, নাকি নাক ডেকে এখনো ঘুমোচ্ছে? কাজে গেছে মা, আজ আর পড়ে পড়ে ঘুমায়নি। বেশ বেশ বেশ, আমি তবে একটু পাড়ায় বের হলাম। অনেক দিন হলো মোড়ল বাড়িতে যাই না। রান্না যে হয়ে গেছে মা, খাবেন না? রান্না হয়ে গেছে? বাবা বাবা বা, তা তোমার শ্বশুর মশাই আসো, সবাই একসাথেই খাবো। তুমি বলছো এই মরিচের ঝোল খেয়ে তোমার অসুখ সেরে গেছে? এই মরিচের ঝোল খেয়ে কেবল আমি নয়, আমার স্ত্রীর অসুখও সেরে গেছে। এই মরিচের ঝোল খেয়ে আমার ছেলেদের কাজের মতি ফিরে এসেছে। বৌমারাও ঝগড়াঝাটি বন্ধ করেছে। কি গুণ আছে এই মরিচে যে এমন আশ্চর্য ঘটনা ঘটলো? হুম, অনেক মশলা আছে যার আশ্চর্য কিছু গুণ পাওয়া যায়। আমি প্রাচীন একটা পুস্তকে সেই রকম কিছু মশলার কথা পড়েছি। বহু বছর আগে হিমালয়ে এক প্রকার মরিচ জন্মাতো, যেগুলো খেলে নাকি অসাধ্য সাধন করা যায়। তুমিও সেই রকম একটি মরিচের সন্ধান পেয়েছো? কিন্তু এরকম মরিচ আমার বাড়িতে আসবে কি করে? আমার তো কেউ কখনো হিমালয়ে যায়নি। আহা ধর্মবীর, তুমি ভুলে যাচ্ছ যে তোমার পূর্বপুরুষ জমিদার ছিল। হয়তো সেই সময় কেউ এটি সংগ্রহ করেছিল। বেশ, তবে তো ভালোই। জমিদার পূর্বপুরুষের কল্যাণে আজকে আমরা সুস্থ হলাম, আর তাদের অশেষ মেহেরবানি। শুধু সুস্থ হলে চলবে না ধর্মবীর, এই মরিচ দিয়ে বড়লোক হওয়ার সম্ভাবনা আছে। তুমি সেটি ব্যবহার করো। এসব কি পাগলের প্রলাপ বকছেন কবিরাজ মশাই? এই একটা মরিচ দিয়ে কিভাবে আমি বড় লোক হব? এখনো বুঝনি? তবে তোমায় বুঝিয়ে বলি। তুমি বাড়ি ভিড়ে এই মরিচের বীজটি বপন করো, তারপরে সেটি থেকে চারা গাছে উঠলে তার যত্ন করো। সেই গাছ থেকে যখন নতুন মরিচ ধরবে, তখনই তোমার ভাগ্য ফিরবে। আপনি তো খুব ভালো বুদ্ধি দিয়েছেন। বাবা বাবা বাহ, আপনার মতোই উপকারী মিত্র চাই আমি। আমি এখনই যাচ্ছি, গিয়ে এই মরিচ বপন করছি। বীজ বপন হয়ে গেছে, যাই এবার একটু জল ছিটিয়ে দিই।
হ্যাঁ গো, সাত সকালে উঠোনে খোঁড়াখুড়ি শুরু করেছো কেন? কি হয়েছে তোমার বলো তো? কিছু হয়নি বউ, কালকের মরিচের কটা বীজ বপন করে দিলাম। যদি এর থেকে গাছ উঠে তবে আমাদের ভাগ্য ফিরবে। আর ভাগ্য, এত বছর হয়ে গেছে এখনো একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। ও বাড়ির মোড়লের বউ এ নিয়ে আমায় কত কথা শুনিয়ে দিলে। আমাদের বংশ নাকি অপয়া, এখানে কিছু ফলে না। লোকের কথায় কান দিতে নেই। আমাদের মতো বংশমর্যাদা এ গাঁয়ের কজনের আছে শুনি? এককালে আমার দাদা। হয়েছে, এখন আর দাদা পরদাদাদের গল্প বলতে হবে না। বৌমারা ভাত রান্না করে রেখেছে, খেতে এসো। মা, ও মা, খবর শুনেছেন? আমাদের ঘরে যে নতুন অতিথি আসছে। অতিথি? বলো কি বৌমা, গরিবের সংসারে অতিথি কেন আবার? আরে এই অতিথি সেই অতিথি না। তা মা, কে এই সুখবরটা দিলে? ছোট বউ নাকি মেজ বউ? মেজ বৌমা, কদিনের মধ্যেই আপনারা দাদা দাদি হবেন। বাবা বাবা বাবা, আজ দেখছি সুখবরের ওপর সুখবর পাচ্ছি। এতদিন পর তাহলে বিধাতা আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন। এবার ভালোই ভালোই আমার গাছগুলো হয়ে গেলেই হলো। যদি একবারেতে মরিচ ধরে তবে লাখপতি হতে বেশি দিন সময় লাগবে না। হ্যাঁ, তুমি লাখপতি হয়ে জেগে জেগে স্বপ্ন দেখো। আমি যাচ্ছি মেজ বৌমার ঘরে। ও কাঁদে না দাদু ভাই, কাঁদে না। এই তো তোমার জন্য খাবার নিয়ে আসছে। ও বৌমা, তাড়াতাড়ি এসো, খোকার খাবারটা দিয়ে যাও। যাই মা। এই নিন খাবারটা, আস্তে আস্তে ওকে খাওয়ান। আমি রান্নাঘরে যাচ্ছি, দিদি একা একা সব কিছু সামলাতে পারবে না। বাবা, ও বাবা, কোথায় গেলে? হ্যাঁ রে, আমি এখানে। ডেকেছো আমাকে? বলো কি করতে হবে। এই মরিচগুলো হাটে নিয়ে যা তো বাবা। এক একটা মরিচ 1000-এর কমে বেচবি না। বলো কি বাবা, এই মরিচ 1000 দিয়ে কে নেবে? দেখ না, তোর বাপের মাথায় কি ভূত চেপেছে। মরিচ বিক্রি করে সে নাকি লাখপতি হবে। ভূত নয় গিন্নি, সত্যি বলছি আমি। দেখো, এই মরিচ 1000 টাকা দামে বিক্রি করা যাবে। বেশ, তুমি যখন বলছো আমি নিয়ে যাচ্ছি। তবে আজকে যদি বিক্রি না হয় তবে আমি কখনো মরিচ নিয়ে হাটে যাব না। ঠিক আছে, যা বাবা, দেখবি সব মানুষ লুফে নিবে। আজকে অনেক পরিশ্রম করে ফেলেছি গিন্নি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আরো যাও, গিয়ে মরিচ খেতে কাজ করো, তাহলে কদিন পর মজা টের পাবে। কোনো মতে তো সুস্থ হয়েছিলে, এখন আবার অসুখ বাঁধাবে। বাবা, বাবা, কোথায় তুমি? হ্যাঁ রে, তুই এসেছিস? তা মরিচ বিক্রি হয়েছে কিছু? কিছু নয় বাবা, সব মরিচ বিক্রি হয়ে গেছে। একটুক্ষণে সব মরিচ বিক্রি হয়ে গেল? বলিস কি? হ্যাঁ মা, এক শহুরে বাবু এসে মরিচগুলো কিনে নিয়ে গেলেন। এগুলো নাকি খুব উপকারী জিনিস। হ্যাঁ গো বউ, আমি বলেছিলাম না এই মরিচ কোনো সাধারণ মরিচ নয়। আজ মিলল প্রমাণ। তাই তো দেখছি, সামান্য এক মরিচের এত গুণ, তুমি না বললে বিশ্বাস করতাম না। সত্যি বাবা, তুমি এক অপূর্ব আবিষ্কার করেছো। এটা দিয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আবিষ্কার আমি করিনি রে, এই বিশেষ মরিচ খুঁজে বের করেছে আমার 3 বৌমা। ওরা সেদিন মরিচের ঝোল রান্না না করলে এর গুণাগুণ আমরা টেরই পেতাম না। ঠিক বলেছ তুমি, এই সাফল্যের কৃতিত্ব আমার বৌমাদের দিতে হবে। ওরাই তো আমাদের এর চমক দেখালে। যাক, তবে এতদিন পরে বাড়ির 3 বউয়ের সুনাম হয়েছে। ওরাও তাহলে ভালো কিছু করতে পারে। পারে বই কি, এই 3 বউয়েই আমার ঘরের লক্ষ্মী। দেখিস, ওদের জন্যই জমিদার রাজনারায়ণের হারানো প্রতাপ ফিরে আসবে।